দর্শক এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক এটিএন নিউজের বিশেষ আয়োজনে সাপোর্টেড বাই অপসনিন ফার্মা অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি থাকছি আপনাদের সাথে। আর থাকছে অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক আমরা জানি স্ক্যাবিস একটি ভয়াবহ চর্মরোগের নাম এবং স্ক্যাবিসের চিকিৎসা কি এবং তা কিভাবে প্রতিহত করা যেতে পারে, তাই আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব এবং আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে স্ক্যাবিস আউটব্রেক ইন বাংলাদেশ। আর এই বিষয়ে কথা বলার জন্য অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসিফুজ্জামান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান চর্ম ও যৌন রোগ বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। যেরকমটা শুরুতেই বলছিলাম, স্ক্যাবিস একটি ভয়াবহ চর্মরোগ হিসেবেই আমরা জেনে থাকি। শুরুতেই জানবো যে স্ক্যাবিস বলতে আসলে আমরা কি বুঝবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে স্ক্যাবিস একটি সংক্রামক ব্যাধি যেটা ত্বকে হয়ে থাকে। আমরা বাংলায় এটাকে অনেকে খাজলি বলে থাকি। দেখা যায় যে শরীরের বিভিন্ন অংশে, যেমন আঙ্গুলের ফাঁকে, হাতের ভাঁজে, বগলে বা শরীরের বিভিন্ন জায়গায়, ইভেন প্রাইভেট পার্টসেও দেখা যায় ছোট ছোট ফুসকুড়ির মতো দানা হয়, অসম্ভব চুলকায়। দেখা যায় যে রাতের বেলা একটু বেশি চুলকাচ্ছে। তো এখানে যখন চুলকান হয়, স্ক্র্যাচিং করা হয়, সেখান থেকে অনেক সময় ইনফেকশন হয়ে যায়। অত্যন্ত ছোঁয়াচে হওয়ার কারণে দেখা যায় যে বাড়ির অন্যরাও খুব সহজে আক্রান্ত হয়ে যাচ্ছেন এবং দেখা যায় যে স্কুলে বা হোস্টেলে, মেসে যারা একসাথে থাকছেন, ওঠা বসা করছেন, একজনের থেকে আরেকজনে ছড়াচ্ছে এবং এই চুলকানিটা আস্তে আস্তে সারা শরীরে যখন ছড়িয়ে যায় একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। আর যদি ঠিকমতো চিকিৎসা না করা হয়, দেখা যায় লং টার্মে কিছু কমপ্লিকেশনস হতে পারে। তো মূলত এটাই হচ্ছে স্ক্যাবিস। আচ্ছা, চিকিৎসা সেই প্রসঙ্গে তো অবশ্যই আমরা আসবো, কিন্তু তার আগে আপনি চুলকানির একটি কথা বলেছেন। চুলকানি ছাড়া আসলে কি কি লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে? যেটা বলছিলাম যে আমাদের শরীরে স্পেসিফিক কতগুলো জায়গা আছে, যেমন আমরা ফিঙ্গার ওয়েব বলে থাকি বা টো ওয়েব, মানে আঙ্গুলের ভাঁজে, বা দেখা যায় রিস্ট, অ্যাক্সিলা, এই যে ভাঁজগুলো আছে, বা ফোল্ডেড এরিয়াস আমরা যেগুলোকে বলি, যেমন গ্রোয়েনে বা কুচকিতে বা জেনিটালিয়া বা গোপনাঙ্গের যে জায়গাগুলো আছে, এখানে প্রথমে দেখা যায় লাল লাল ছোট ছোট দানা হয়, আমরা যেটাকে প্যাপিউল বলে থাকি। অনেক সময় দেখা যায় এগুলো একটু বড় হয়ে যায়, আর একটু বড় গোটার সৃষ্টি হয়। আবার কখনো দেখা যায় যে এখানে একটু পুজ জমতে পারে, আমরা যেটাকে পাস্টিউল বলে থাকি। তো অনেক সময় দেখা যায় পুজটা ছড়িয়ে যায়, অ্যাবসেসের মতো তৈরি হয়, অর্থাৎ জায়গাটা ফুলে যায়, ব্যথা হচ্ছে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ইচিংয়ের একটা একদম ট্রেডমার্ক সাইন আছে, দেখা যায় রাতের বেলাতেই বেশি চুলকাচ্ছে এবং এই জায়গাগুলোতে এগুলো আস্তে আস্তে ছড়িয়ে গিয়ে অনেক সময় দেখা যায় এক্সিমার মতো হয়ে যায়, ত্বকটা একটু মোটা হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, গোটাগুলো ছড়িয়ে যাচ্ছে। তো এটাই মূলত স্ক্যাবিস চেনার উপায়। এবং দেখা যায় যে বাড়ির একজনের হওয়ার পর উইদিন 2 উইকস অন্যরাও একইভাবে আক্রান্ত হয়ে যান। তো এই কয়েকটা সাইন সিমটম দেখেই আমরা মূলত স্ক্যাবিস চিনে থাকি। আচ্ছা, একটু সংযোজন করতে যাচ্ছি। ইচিং এর যে বিষয়টি আসলে চলে আসলো, ইচিং কিন্তু যে কোনো চর্মরোগের ক্ষেত্রেই হতে পারে। তো আসলে আলাদাভাবে স্ক্যাবিসকে আসলে চেনার উপায় কি? স্ক্যাবিস চেনার উপায় হচ্ছে, এক নম্বর, যে স্ক্যাবিসের ইচিংটা রাতেই বেশি হয়। আচ্ছা। তো অন্য সময় দেখা যায় যে ফাঙ্গাসের ইচিং বা এক্সিমার যে ইচিংগুলো বা অন্যান্য চর্মরোগের ইচিংগুলোর এরকম কোনো ভ্যারিয়েশন নেই। বা অ্যালার্জির ইচিং হলে দেখা যায় কোনো কিছু স্পেসিফিক ফুড বা কোনো কিছু স্পেসিফিক কিছু লাগলে দেখা যায় চুলকানিটা হচ্ছে। বা এই ক্ষেত্রে দেখা যায় স্পেসিফিক্যালি রোগীরা এসে বলেন যে দিনের বেলা যেমন তেমন, রাতের বেলা অনেক চুলকায়। তো এইটাই মূলত একদম স্পেসিফিক একটা সাইন যেটা স্ক্যাবিসের চুলকানিকে অন্যান্য যে কোনো স্কিন রিলেটেড চুলকানি থেকে আলাদা করে ফেলে। আচ্ছা, এই যে বললেন যে আপনি একজন থেকে আসলে অনেকজনের আসলে ছড়িয়ে যায়, যে এই একটা আউটব্রেক হচ্ছে, এই আউটব্রেকের পেছনে আসলে কারণটা কি? আচ্ছা, এখানে অনেকগুলো বিষয় আছে। একটা হচ্ছে স্ক্যাবিস আমাদের দেশে সবসময় ছিল, তো হাইজিন একটা বিশাল বড় ফ্যাক্টর। তো পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আছে। আমাদের যে ওভার ক্রাউডেড যে এরিয়াগুলো আছে, যেমন যারা খুব ওভার ক্রাউডেড স্পেসে থাকেন বা তাদের ওয়ার্ক স্পেসে ওভার ক্রাউডেড থাকেন, সেখানে দেখা যায় যে ক্লোজ ফিজিক্যাল কন্ট্যাক্টের একটা বিষয় চলে আসে, এভাবে ছড়িয়ে যায়। আর আরেকটা বিষয় হলো যে আমাদের সচেতনতার একটা বিষয় আছে। অনেক সময় দেখা যায় যে স্ক্যাবিসের ট্রিটমেন্টটা একটু দীর্ঘমেয়াদী হয়, চিকিৎসাটা সম্পূর্ণ করা হচ্ছে না, ট্রিটমেন্টটা না করার কারণে ইনকমপ্লিট রিকভারি হচ্ছে, জীবাণুটা রয়ে যায়। এবং এটা যেহেতু জীবাণুবাহিত রোগ, দেখা যায় যে ওই এক ব্যক্তি তার পুরোপুরি না সেরে যাওয়ার কারণে তিনি যেহেতু সোসাইটিতে আছেন, চলাফেরা করছেন, তার বাড়ি, তার আশেপাশে পরিবেশ, তার প্রতিবেশীর মধ্যেও এটা ছড়িয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হলো যে আমরা সবসময় বলে দিই যে আপনার চিকিৎসার পাশাপাশি আপনার বিছানার চাদর, বালিশের কাভার, কাপড় চোপড়, ইভেন ফ্লোর, মেঝে সব কিছুকে ডিসইনফেক্ট করতে হবে, কারণ স্ক্যাবিসের জীবাণু দেখা যায় খোলা জায়গায় 72 ঘন্টা থেকে যায়। তো একই আলনায় আপনারা সবাই কাপড় রাখছেন, একজন মানুষ রোগাক্রান্ত আছে, তার থেকে অন্যদের ছড়িয়ে যাচ্ছে। তো এই বিষয়টা একটা ফ্যাক্টর যে কারণে ছড়ায়। আরেকটা বিষয় আছে যে আমাদের সেলফ মেডিকেট করার একটা প্রবণতা আছে, অর্থাৎ শুরুতেই রোগ হলে
বিশেষ করে চর্মরোগের ক্ষেত্রে আমরা প্রথমে চেষ্টা করি যে কোনো কারো পরামর্শে একটা ওষুধ খাই বা ব্যবহার করি। অনেক সময় দেখা যায় যে এই যে বিলম্বটা হচ্ছে, এই কারণেও দেখা যায় যে ট্রিটমেন্ট শুরু করার আগেই এটা ছড়িয়ে যাচ্ছে। তো এই ফ্যাক্টরগুলোর কারণেই বর্তমানে বাংলাদেশে স্ক্যাবিস একটা খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রায় বাড়িতেই দেখা যাচ্ছে হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে চিকিৎসার পরেও আমাদের বেশ বেগ পেতে হচ্ছে কমপ্লিট রিকভারি পেতে। আচ্ছা, যদি পরিবারের একজন স্পেসিফিক মেম্বারের যদি স্ক্যাবিস হয়ে থাকে এবং তা যদি কেউ অনুধাবন করতে পারে যে তার স্ক্যাবিস হয়েছে, তাকে কি কোনোভাবে আলাদাভাবে রাখা যায় কিনা বা এরকম কোনো কিছু? এটা একটা বিষয় ভালো বলেছেন, কিন্তু আসলে আমাদের প্র্যাকটিক্যালি সামটাইমস ইটস নট পসিবল। কারণ খুব মানে বাড়ির একজন একটা রোগ নিয়ে আছেন এবং দেখা যায় যে 1 থেকে 1.5 মাস সময় লাগছে। তো একই টেবিলে খাওয়া দাওয়া হচ্ছে, একই স্পেসে বসে কথা বলা হচ্ছে, কাপড়গুলো একই জায়গায় থাকছে, তো ওইভাবে আলাদা করে আইসোলেট করে কিন্তু অন্যদেরকে বাঁচানো মুশকিল। আরেকটা বিষয় হচ্ছে কি, জিনিসটার সিমটম আসার আগেই রোগটা ছড়িয়ে যেতে থাকে। তো বাই দ্য টাইম একজন জানছেন যে ওনার রোগ হচ্ছেন, ততক্ষণে কিন্তু অন্যদের মধ্যে ছড়িয়ে গেছে। তো একজন ইন্ডেক্স কেস বলি, মানে একটা বাড়ির ফার্স্ট কেসকে আমরা ইন্ডেক্স বলি, সেখান থেকে অন্যদের ছড়াতে 3-4 সপ্তাহ সময় লাগে। তো এর মধ্যে যখন উনি আমাদের কাছে বা উনি যখন নিজে বুঝছেন যে তার স্ক্যাবিস হয়েছে, ততক্ষণে কিন্তু জীবাণুটা ছড়িয়ে যাচ্ছে। আমি যেটা বলছিলাম যে ফ্লোর, মেঝে থেকে শুরু করে সব জায়গায় এটা থাকতে পারে। তো এক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে একজন যদি চিকিৎসা নিতে আসেন, আমরা বলে দিই যে বাড়ির সকলকেই একই সাথে ট্রিটমেন্টটা শুরু করার জন্য। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু কিওর। আচ্ছা, তো এই যে স্ক্যাবিস হচ্ছে, আমরা যদি প্রেক্ষাপটে যদি চলে যাই, আসলে কত শতাংশ মানুষের আসলে স্ক্যাবিস হয়ে থাকে বাংলাদেশে? আসলে এটা বলা খুব মুশকিল। তো একটা গ্লোবাল প্রিভ্যালেন্স আছে যে মানে মোর দেন 100 মিলিয়ন পিপুল অ্যাট দ্য সেম টাইম সারা ওয়ার্ল্ডে গিভেন টাইমে স্ক্যাবিজে আক্রান্ত থাকে। তো আমাদের দেশে সেরকম কোনো ডাটা বলা যাবে না যে কত পার্সেন্টেজ আছে, কিন্তু একটা জিনিস বলা যেতে পারে যে ধরেন গত 2 বছরে এটার প্রবণতা অনেক বেড়েছে। আমরা খুব ফ্রিকুয়েন্টলি এখন স্ক্যাবিজের রোগী পেয়ে থাকি। আচ্ছা, যেহেতু ফ্রিকোয়েন্টলি স্ক্যাবিসের রোগী আপনারা পেয়ে থাকেন, সেই সূত্র ধরে বলতে চাচ্ছি, কারা আসলে ঝুঁকিতে রয়েছে? একটা সময় ছিল বলা হতো যে যারা একটু লো সোশিও ইকোনমিক গ্রুপের আছেন, অর্থাৎ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা আছেন বা নিম্নবিত্ত, তাদের ক্ষেত্রে যারা খুব ওভার ক্রাউডেড স্পেসে থাকছেন বা হাইজিনের ব্যাপারে যাদের একটু সতর্কতার অভাব আছে, তাদের ক্ষেত্রেই হচ্ছে। কিন্তু এখন দেখা গেছে যে এইটা আর এই নিয়ম মানছে না, যে কোনো কেউ আক্রান্ত হচ্ছেন, এবং আমরা এভরি সোসাইটি অ্যাক্রস অল ওয়ার্কস অফ পিপল আমরা এই রোগটা পাচ্ছি। এটার কারণটা হচ্ছে যে এটা ওই ম্যাল ট্রিটমেন্ট বলবো, ইনকমপ্লিট ট্রিটমেন্ট বলবো, বা আমাদের সচেতনতার অভাব বলবো, যেটাই হোক, এটা মোটামুটি এখন অল ওভার দ্য কান্ট্রি একইভাবে ছড়িয়ে গেছে। এবং আমরা স্কুল গোয়িং বয়েজ থেকে শুরু করে একদম অ্যাডাল্ট মানে পার্সন যার আর কোনো প্রবলেম নাই, মানে আদারওয়াইজ হেলদি, কোনো ইমিউনো কম্প্রোমাইজ নাই, বা এল্ডারলি পিপল, সকলের ক্ষেত্রে নারী পুরুষ ভেদেই আমরা এই রোগটা এখন পাচ্ছি। আচ্ছা, তো এই যে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস, সেটি আসলে একজন থেকে আরেকজনের মাধ্যমে আসলে কিভাবে ছড়িয়ে থাকে সেই বিষয়টি সম্পর্কে একটা হচ্ছে ডিরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্টে হতে পারে, আরেকটা হচ্ছে যে আপনি কোনো জায়গায় হাত রাখলেন, আপনার স্ক্যাবিজে আছেন, তো জীবাণুটা আমি যেটা বলছিলাম যে আপনার টেবিল, চেয়ার, ইভেন কাপড়ে এটা 72 ঘন্টা থাকতে পারে। তো সেখানে যখন আরেকজনের ওই একই জায়গাতে শেয়ার করা হচ্ছে, কমন টয়লেট শেয়ার হচ্ছে, কমন টেবিল ইউটেন্সিল শেয়ার হচ্ছে, এখান থেকে দেখা যায় যে এটা ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি চিকিৎসার প্রসঙ্গে চলে যাই, চিকিৎসা আসলে কিভাবে দিয়ে থাকেন আপনারা? আচ্ছা, চিকিৎসার প্রথম যে বিষয়টা বলি সেটা হচ্ছে জনসচেতনতা। আমরা যেটা করি, কাউন্সিলিং করি, প্রথমে রোগটাকে বোঝাই যে কেন হচ্ছে, এটা একটা জীবাণুবাহিত রোগ, এটা বোঝার দরকার আছে। এবং এর পাশাপাশি চিকিৎসার প্রথমেই যেটা প্রয়োজন, কন্ট্যাক্ট ট্রেসিং, অর্থাৎ আপনার বাড়ির বা আপনি যাদের সাথে ওঠা বসা করছেন তাদের কারো আছে কিনা। অনেক সময় দেখা যায় যে হোস্টেলে থাকছে একজনের আছে, বা মাদ্রাসায় বা বোর্ডিংয়ে থাকছে একজনের আছে, সেখান থেকে সবার ছড়াচ্ছে। তো এটা ইম্পর্টেন্ট। মানে দ্বিতীয় হচ্ছে যে তার হাইজিন মেনটেনেন্সের বিষয়টা, যে তার বিছানার চাদর, বালিশের কাভার, কাপড় চোপড় সবকিছু গরম পানি দিয়ে ভিজিয়ে ধোয়া দরকার আছে, আধা ঘন্টা ভিজিয়ে রাখার কথা বলা হয় যেন জীবাণুটা মারা যায়। এটা হলো একটা বিষয়। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বেশ কিছু ওষুধ দিয়ে থাকি। প্রথমত যে অ্যান্টিস্ক্যাবিটিক কিছু ওষুধ আছে, যেমন আমরা পারমিথ্রিন দিয়ে থাকি, বেনজাইল বেনজয়েড, এখন আমরা টেট্রাসল দিচ্ছি, যেটা মনোসালফিরাম বলা হয়। এই ওষুধগুলোকে আমরা ব্যবহারের জন্য বলে থাকি, একটা নির্দিষ্ট নিয়ম আছে। যেমন আমরা বলে থাকি যে মাথা মুখ বাদ দিয়ে, অর্থাৎ ফ্রম নেক টু টো, পুরো শরীরে এটা লাগিয়ে রাখতে হয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখতে হয়, তারপরে ধুয়ে ফেলতে হয়, এবং প্রতি সপ্তাহে একবার করে বেশ কয়েক সপ্তাহ দিতে হয়। তো দেখা গেছে যে এই প্রচলিত ওষুধগুলো অনেক ক্ষেত্রে কাজ করে না। সেই ক্ষেত্রে নতুন একটি ইউএসএফডি অ্যাপ্রুভড ড্রাগ আমাদের দেশে এসেছে, আমরা স্পাইনোসার্ট বলে থাকি। এটিও একটি ব্যবহারের ওষুধ বা টপিক্যাল মেডিকেশন। এটাও 2-1টি কোম্পানি অলরেডি বাজারজাত করেছে, খুবই ভালো কাজ করছে। যেগুলো দেখছি যে আমরা প্রচলিত ওষুধে কাজ করছে না, এই ওষুধ ব্যবহারের পরে আমরা ভালো ফলাফল পাচ্ছি। তো সেটাও চিকিৎসকের পরামর্শে কতদিন ব্যবহার করতে হবে, এই ব্যবহার বিধিটা খুব
ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা বিষয়। আর এই ওষুধগুলো আমরা বলে থাকি যে আপনার বাসায় আনএফেক্টেড মানুষও যদি থাকে, দেখা যায় শরীরের খুব কাভার্ড পোর্শনে 2-1টা গোটা আছে, ইনিশিয়াল স্টার্ট, উনি গুরুত্ব দেননি, ওখান থেকে ছড়িয়ে গেলে যেটা হবে যে যিনি চিকিৎসা নিয়েছেন উনি আবার আক্রান্ত হন, আমরা যেটাকে রিইনফেকশন বলি। এজন্য আমরা বলে থাকি যে বাড়ির সবাই একই সাথে ট্রিটমেন্ট শুরু করবেন। এর পাশাপাশি চুলকানি যেটা হয় সেটা কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি, যদি পুজ হয় আমরা অ্যান্টিবায়োটিক, এই বিষয়গুলোর মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি আমরা। আচ্ছা, এই বিষয়গুলো সম্পর্কে আরো আসছি, কিন্তু তার আগে জেনে নিতে চাচ্ছি যে আমরা কিন্তু দেখে থাকি বিভিন্ন অপচিকিৎসা হচ্ছে, আমরা রাস্তাঘাটেও অনেক রকমের অপচিকিৎসার আসলে দেখা পেয়ে থাকি। সেই অপচিকিৎসাগুলো যদি সাধারণ মানুষ ব্যবহার করে, তারা আসলে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে? জি, খুবই ভালো একটা প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যখন আমাদের হসপিটালে বা আমাদের প্রাইভেট প্র্যাকটিসে যখন রুগী পাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চর্মরোগের ক্ষেত্রে যেটা হয় যে অনেক ট্রিটমেন্ট করার পরে আসেন, তো মানুষের মধ্যে একটা ধারণা আছে যে চর্মরোগ হয়েছে অল্প বিস্তর একটা বিষয়, যে কোনো একটা ওষুধ দিলেই বোধহয় চলে যাবে। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের ক্রিম অয়েন্টমেন্ট ব্যবহার করেন যেগুলো আসলে স্ক্যাবিজের জন্য প্রযোজ্য নয়। যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্টেরয়েড সংবলিত কিছু ক্রিমস তারা ব্যবহার করেন, যেগুলো এক্সিমার ওষুধ বা ফাঙ্গাল ইনফেকশন, দাদের ওষুধ ব্যবহার করছেন। কারণ স্কিনের যে প্রবলেমটা হয় যে রোগগুলো খুব কাছাকাছি, তো চিনতে অনেক সময় সমস্যা হয়। তো এই সেলফ মেডিকেশন বা এই অপচিকিৎসা যেটা বলছিলেন, এটার কারণে দেখা যায় যে এটা যেহেতু জীবাণুবাহিত রোগ, জীবাণু সংক্রমণটা বেড়ে যায়, ফ্লেয়ার হয়ে যায়, এবং এই মাইক্রো অর্গানিজমগুলো রেজিস্ট্যান্স ডেভেলপ করে, তারা তখন আর প্রচলিত ওষুধে কাজ করতে চায় না, এটা একটা বিষয়। এবং যেখানে অল্প চিকিৎসায় কোনো ধরনের ইন্টারনাল প্রবলেম ছাড়া, অন্য কোনো সিস্টেমের ইনভলভমেন্ট ছাড়া, কোনো কমপ্লিকেশন ছাড়া ওটা সারানো যেত, দেখা যায় আস্তে আস্তে একটা কমপ্লিকেশন বা জটিলতা তৈরি হয়ে গেছে। তো এই বিষয়গুলো হতে পারে। আচ্ছা, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছে আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম স্ক্যাবিস আউটব্রেক ইন বাংলাদেশ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদের সাথে ছিলেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক, এবং তিনি এখনো আছেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা অপচিকিৎসা নিয়ে কথা বলছিলাম, তার আগে আমরা চিকিৎসা প্রসঙ্গে কথা বলছিলাম। আপনি বলেছিলেন যে বিভিন্ন ড্রাগ দেওয়া হয়, আসলে টপিক্যাল মেডিসিন ব্যবহারের পরে আসলে ঠিক কোন সময়টায় আসলে মুখে খাওয়ার ওষুধ দেওয়া হয়ে থাকে? আপনাকে ধন্যবাদ। আসলে টপিক্যাল মেডিকেশনের যে বিষয়টা আছে, এটা একটু লেংদি প্রসেস। তো দেখা যায় যে পুরো শরীরে ব্যবহার করতে হয়, বিশেষ করে শরীরের ভাঁজগুলোতে, এবং এটা 12 থেকে 24 ঘন্টা রাখতে হয় ক্ষেত্র বিশেষে, ওষুধ ভেদে। কোন ওষুধ দেখা যায় যে পরপর 3 দিন, 3, 24, 72 ঘন্টা রাখতে হচ্ছে। তো কোনো ওষুধ দেখা যায় 12 ঘন্টা রাখতে হচ্ছে। তো প্র্যাকটিক্যালি পসিবল হয় না, ধুয়ে যায়, ওয়াশরুমে যাওয়া হয়, মুছে যায়, সব জায়গায় ঠিকমতো পড়ছে না। তো দেখা যায় যে ওই অর্গানিজমটা ঠিকমতো মারা হলো না, বা ওই ওষুধটা ঠিকমতো ওই জায়গায় কন্ট্যাক্ট পিরিয়ডটা কম হয়ে গেল, এটা হওয়াটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে যেটা এখন বলা হয় যে আমরা টপিক্যাল মেডিকেশনের সাথে যদি ওরাল মেডিকেশন দেই, যেমন আইভারমেকটিন বলে একটি ওষুধ আছে যেটা দেওয়া হয় স্ক্যাবিজের ক্ষেত্রে। তো এটা একটা নির্দিষ্ট ডোজ আছে, বডি ওয়েট, শরীরের ওজন ভেদে এটা একটা ডোজ সেট করে দেওয়া হয়। তো এগুলো সপ্তাহান্তে ইউজ করতে হয়, প্রতি সপ্তাহে। তো দেখা গেছে যে 4 উইকস টু 6 উইকস পর্যন্ত যদি ইউজ করা হয়, এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যে অনেক সময় দেখা যায় 1-2 সপ্তাহ ব্যবহার করলেই ভিজিবলি কমে যায়, রোগীদের চুলকানির উপসর্গ কমে যায়। কিন্তু জীবাণুর ক্ষেত্রে যে বিষয়টা বলি যে সংক্রামক ব্যাধির ক্ষেত্রে ট্রিটমেন্টের কোর্স কমপ্লিট করা জরুরি। যেমন যক্ষার ক্ষেত্রে 6 থেকে 9 মাস, আপনার অসুখ যত আগেই কমে যাক। টাইফয়েডের ক্ষেত্রে একটা টাইম আছে। স্ক্যাবিজের ক্ষেত্রে আমরা বলে দিই যে আপনার এই শিডিউলটা কমপ্লিট করতে হবে। এটা যদি করা যায় তো দেখা যায় যে এই ওরাল মেডিকেশন অনেক ক্ষেত্রে লাগে না। আবার যারা দেখা যায় যে কমপ্লায়েন্স কম, লাগিয়ে রাখতে পারছে না, তাদের ক্ষেত্রে আমরা এই টপিক্যালের সাথে ওরালটা অ্যাড করে দিই। তো টপিক্যাল হোক বা মুখে খাওয়ার ওষুধ হোক বা মলম হোক, যেটাই হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমি যেটা দর্শকদের বলতে চাই যে আপনার চিকিৎসক যতদিন আপনাকে ট্রিটমেন্ট বলেছে, অনুগ্রহপূর্বক সেই পুরো টাইমটা আপনি কমপ্লিট করবেন, তার আগে আপনি বন্ধ করবেন না। দিস ইজ ওয়াই, এই একটা কারণেই দেখা যায় বারবার ভুগতে থাকে। এই যে এই বিষয়গুলো, স্ক্যাবিসের যে নিরাময়ের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কি আসলে উপজেলা পর্যায়েও অ্যাভেলেবল কিনা, সেই বিষয়ে জানতে চাচ্ছি। একটা জিনিস হলো যে স্ক্যাবিজে যে ওষুধগুলো আছে এগুলো খুবই সহজলভ্য, খুব বেশি দামি নয়, এবং আমাদের সরকারি যে হসপিটালগুলো আছে তাদের যে সাপ্লাই চেইন আছে সেখানেও সরকারিভাবেও এই ওষুধগুলো দেওয়া হয়ে থাকে। তো এখানে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে
অনেক সময় দেখা যায় যে আমরা ওষুধ নিচ্ছি ঠিকই, কিন্তু ওই যত দিনের প্রয়োজন আমরা ততদিন নিচ্ছি না। যে দেখা যাচ্ছে ঠিক আছে 5 দিনের জন্য নেই বা 10 দিনের জন্য নেই, তো এই নেওয়ার পরে দেখা যায় যে আর যে আগ্রহ করে গ্রাহ্য করে আরেকবার ওষুধটা নিয়ে পুরোটা কোর্স কমপ্লিট করবে, সেই জিনিসটা অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না। কিন্তু ওষুধ কিন্তু আমাদের স্ক্যাবিজের যে মেডিসিনসগুলো ইউজ হয় এগুলো এতই সহজলভ্য যেটা মোটামুটি সব জায়গায় এটা অ্যাভেলেবল। জি আচ্ছা, স্পাইনোসাইড জি যে বিষয়ের মেডিকেশনের যে কথাটি আপনি বলেছেন, সেটি প্রয়োগের ক্ষেত্রে কি আসলে কোনো কিছু কি মাথায় রাখতে হয় কিনা সেই বিষয়ে জানতে আচ্ছা, চাচ্ছি। একটা জিনিস হলো স্পাইনোসাইড খুবই নতুন এসছে ওষুধটি, এবং আসার কারণটা হচ্ছে যে আমাদের যে ওষুধগুলো ছিল সেগুলো তে বারবার রোগটা ফেরত আসছিল, বা অনেকেই এই এক্সপিরিয়েন্সটা হচ্ছিল যে প্রচলিত যে মেডিকেশনগুলো আছে হয়তো বা তাদের এগেনস্টে অর্গানিজম একটা কোনো রেজিস্ট্যান্স ডেভেলপ করে ফেলেছে, যার কারণে বারবার হচ্ছে। তো সেই প্রেক্ষাপট থেকেই আসলে এই নতুন ওষুধের প্রাপ্তি এবং নতুন ওষুধটা যে এসছে। তো এটা আমরা আগে যে পারমিথ্রিন ইউজ করতাম অনেকটা সেই একই রকমভাবে ইউজ করা হয়। বড়দের ক্ষেত্রে বলা হয় যে নেক টু টো পর্যন্ত এটা পুরোটা শরীরে ব্যবহার করতে হবে। 6 to 8 আওয়ার্সের কথা বলা হয়, এবং ব্যবহার করার বলে যে 10 থেকে 15 মিনিট পরে আপনি আপনার পোশাকটা পরিধান করলেন, যেন অ্যাবজর্ব হওয়ার একটা টাইম দেওয়া হলো। ওই জায়গাটা ধুয়ে ফেললে আবার অ্যাপ্লাই করাটা খুবই জরুরি। তো সাধারণত বলা হয় যে একবার যদি ইউজ করা হয়, যে প্রিভিয়াস যে মেডিসিনগুলো ছিল এগুলোতে মাল্টিপল সেশন অ্যাপ্লাই করার একটা বাধ্যবাধকতা আছে। স্পাইনোসাইডের ক্ষেত্রে বলা হয় যে ওয়ান সিঙ্গেল অ্যাপ্লিকেশন বেশিরভাগ ক্ষেত্রে রোগটা সারিয়ে তোলে। কারো কারো ক্ষেত্রে সপ্তাহ পর আরেকবার, অর্থাৎ দুবার। তো স্পাইনোসাইডের এই একটা সুবিধা আছে যেটা অন্যান্য ওষুধের ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী, আমি যেটা বলছিলাম 6 সপ্তাহ 4 সপ্তাহ, স্পাইনোসাইডের ক্ষেত্রে দেখা যায় যে সিঙ্গেল টু ডাবল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা এই রোগটা কমে যায়। কিন্তু এই যে অ্যাপ্লিকেশন বিধিটা হচ্ছে এটাই। আর একটা বিষয় হলো যে ওই সমস্ত জায়গা কভার করার বিষয়টা মাথায় রাখতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ফেস এবং স্ক্যাল্প, অর্থাৎ মাথা এবং মুখেও দেখা যায় যে গোটা উঠছে। তো সেক্ষেত্রে আমরা টপিক্যাল মেডিকেশনের ক্ষেত্রে বলে থাকি যে ওই স্পেসিফিক এরিয়াতে ব্যবহার করার জন্য। বড়দের ক্ষেত্রে দেখা যায় যে ঘাড়ের ওপরে হচ্ছে না, তো সুতরাং ওই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, যদি আপনি যেরকমটা বললেন যে স্পাইনোসাইড একবার ব্যবহার করলে সেটি হয়তোবা সেরে যায়, কিন্তু সেটিকে আবার রিভার্স হওয়ার কোনো পসিবিলিটিস থাকে কিনা? আচ্ছা, রিভার্সালের বিষয়টা হচ্ছে যে এটা যেহেতু জীবাণুবাহিত রোগ, জীবাণুবাহিত রোগের বিষয়টা হলো যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন, আবার যদি আপনি জীবাণুবাহী রোগীর কাছে যান, সন্নিকটে যান, ইউ উইল গেট এগেইন দ্য ইনফেকশন, রিইনফেকশন হবেই। তো এই ক্ষেত্রে এই ধরনের রোগটা তো ভেতর থেকে আসছে না, বাইরে থেকে আসছে। সো আপনার সচেতনতার বিষয়টা ইম্পর্টেন্ট। এখন আপনার পরিবারে যদি অন্যদের থাকে, উনি যদি চিকিৎসা না করান, যেটা আমরা প্রায় দেখি, বিশেষ করে একান্নবর্তী পরিবারে প্রায় রোগীরা বলেন যে আরো অন্যদের আছে, ওরা তো চিকিৎসা করছে না। তো তাতে দেখা যায় আপনি যেই ওষুধই অ্যাপ্লাই করেন না কেন, আপনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু আপনি আবার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবেন। তো এই বিষয়টা থাকে। আর আরেকটা বিষয় যেটা বলছিলাম যে ইনকমপ্লিট রিকভারি, তো সেটা তো নিজের যদি পুরোপুরি ট্রিটমেন্ট কমপ্লিট না করে। স্পাইনোসাইডের ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা ব্যক্তিগতভাবে যে রিকভারিটা খুব ভালো হচ্ছে এবং কুইক হচ্ছে, কিন্তু রিইনফেকশনের চান্স থাকে তখনই যখন আপনি যেই পরিবেশে আছেন সেই পরিবারে অন্যরাও আক্রান্ত আছে যারা চিকিৎসা করাচ্ছেন না। আচ্ছা আচ্ছা, এবার জানতে চাইবো যে এই যে এই রোগটি হচ্ছে, তো এটি কি আসলে চিকিৎসা কি খুব ব্যয়বহুল কিনা সেই প্রসঙ্গে জানবো। আচ্ছা, ব্যয়ের আগে আমি একটু কেন বলতে চাচ্ছি স্ক্যাবিজটা কেন চিকিৎসা করা গুরুত্বপূর্ণ। স্ক্যাবিজের বেশ কিছু কমপ্লিকেশনস হয়, এই জিনিসগুলো আমি একটু বলতে চাচ্ছি দর্শকদের যে দীর্ঘমেয়াদী সময় ধরে যদি বারবার, আপনি যে বারবার স্ক্যাবিজের কথা বলছিলেন, বারবার যদি স্ক্যাবিজ হয়, অনেক সময় দেখা যায় যে স্ক্যাবিজের গোটার উপরে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। আমরা স্ট্রেপ্টোকক্কাস বলে একটি ব্যাকটেরিয়া আছে, সেটা ওর উপর ইনফেকশন করা, আমরা যেটাকে সুপার ইনফেকশন বলি। অনেক সময় দেখা যায় যে এই ইনফেকশনটা যদি অনেক দিন ধরে রোগীরা ক্যারি করতে থাকেন, সেখান থেকে দীর্ঘমেয়াদী রোগ হলে কিডনি জটিলতা হতে পারে, আমরা যেটাকে গ্লোমেরুলোনেফ্রাইটিস বলি। এবং আমাদের দেশে একটা স্টাডি করে দেখা গেছে যে আমাদের দেশে যারা গ্লোমেরুলোনেফ্রাইটিস থেকে কিডনি ফেলিওর বা কিডনি জটিলতা ভুগছেন, তাদের একটা বিশাল অংশ এই বহুদিন ধরে স্ক্যাবিজে ভুগেছেন, সেখান থেকে এই সুপারএডেড স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন হয়েছে, ম্যালট্রিটেড হয়েছে, ঠিকমতো ট্রিটমেন্ট হয়নি, ওই অবহেলার কারণে আজকে তিনি কিডনি জটিলতায় ভুগছেন। তো এটাই হচ্ছে স্ক্যাবিজের সবচেয়ে মারাত্মক কমপ্লিকেশন যেটা বলবো। আরও কিছু ছোটোখাটো কমপ্লিকেশনস আছে, কিন্তু এটা সবচেয়ে বড় কমপ্লিকেশনস। এই জন্য আমরা গুরুত্ব দেই যে চিকিৎসা যখন রুগী নিজে করাচ্ছেন, নিজের গরজেই অন্যদের চিকিৎসার ব্যবস্থাটাও আলোচনা করতে হবে, এবং এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের প্রয়োজন। এই কারণে যে বারবার আক্রান্ত হলে এই কিডনির একটা সমস্যার ঝুঁকিতে থাকছেন। আর আপনি ব্যয়ের যে কথাটা বলছিলেন, কোনো ওষুধই স্ক্যাবিজের খুব বেশি ব্যয়বহুল নয়, দামি নয়, সব জায়গায় পাওয়া যাচ্ছে এবং অল্প ওষুধই লাগে। আসলে একটি ব্যবহারের ওষুধ, সাথে কারো কারো ক্ষেত্রে খাবার ট্যাবলেট,
আর চুলকানোর ওষুধ, এই 2-3 ধরনের ওষুধেই কিন্তু এই রোগটাকে সারিয়ে তোলা যায়। এবং যদি চিকিৎসা করা যায়, এই যে কিডনি জটিলতার কথা বলছিলাম, সেখান থেকে অনেক সময় ব্লাড প্রেশার বেড়ে যায়, হাইপারটেনশন হয়, ইউরিনে আমরা হেমাচুরিয়া যেটাকে বলি, ব্লাড যেতে পারে, এই জটিলতাগুলো থেকে কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারি। আচ্ছা, আমরা যেরকমটা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, স্ক্যাবিসের ক্ষেত্রে আসলে কি কি প্রতিরোধ ব্যবস্থা নিলে স্ক্যাবিসকে প্রতিহত করা যায়? স্ক্যাবিস প্রতিরোধ করাটাই বেশি জরুরি। সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা, যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন মেইনটেনেন্স ইজ খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় হলো যে আপনার শুধু নিজে পরিষ্কার থাকলে হবে না, আপনি যেখানে আছেন, আপনার পরিবেশ, আপনার পারিপার্শ্বিক যে বিষয়টা আছে, এই বিষয়টাকেও পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় আনতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর দ্বিতীয় হলো যে যেটা বলছিলাম, যে আপনার কারো যদি হয়ে যায়, যতটুকু আইসোলেট করা যায় তার ব্যবহারের জিনিসগুলোকে আলাদা করে দেওয়া, সেগুলোকে প্রতিনিয়ত পরিষ্কার করা, ধোয়া, ডিসইনফেক্ট করার যে বিষয়টা আছে, সেটা হসপিটাল স্পেস হোক, অফিস স্পেস হোক, বাড়ি হোক, স্কুল হোক, হোস্টেল হোক, মাদ্রাসা হোক, যেটাই হোক, এই বিষয়টার ক্ষেত্রে একটা গুরুত্ব দিতে হবে। এবং ওই রোগবাহী ব্যক্তিকে যত দ্রুত তাকে ট্রিটমেন্ট করা যায়, তাহলে তার থেকে অন্যদের ছড়ানোর বিষয়টাকে প্রতিরোধ করা সম্ভব। এই বিষয়গুলোকে মাথায় রাখা। আচ্ছা, বিষয়টি যেহেতু আসলে সম্পূর্ণ জনসচেতনতামূলক একটি বিষয় বলা যেতে পারে, আমাদের দর্শকরা আপনার এই বক্তব্যের জন্য আসলে অপেক্ষা করছে। আপনি দর্শকদের উদ্দেশ্যে কি এই ব্যাপারে কিছু পরামর্শ দিতে চান? জি, আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, এক হলো যে স্ক্যাবিস জটিল রোগ নয় যদি আমরা সঠিক সময় চিকিৎসা করি। তো আপনার স্ক্যাবিস বোঝার উপায় খুব সহজ। আপনার শরীরের ভাঁজে যদি গোটা হয়, রাতের বেলা বেশি চুলকায়, বুঝে নিতে হবে আপনার হয়তো স্ক্যাবিস হয়েছে। নিজে চিকিৎসা না করে একজন চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক আপনাকে যে চিকিৎসাটা যতদিন বলেছে, অনুগ্রহপূর্বক সেটা আপনি কমপ্লিট করবেন, এটা হচ্ছে একটি বিষয়। আর আপনার বাড়ির আশেপাশে কারোর আছে কিনা এদিকে খেয়াল রাখা দরকার। চিকিৎসাটা একসাথে সবার নেওয়া প্রয়োজন। আর আরেকটা বিষয় হলো যে আপনার ব্যবহারের জিনিস, আপনার কাপড় থেকে শুরু করে আপনার সব কিছুকে ডিসইনফেক্ট বা জীবাণুমুক্ত করা প্রয়োজন। তো এই বিষয়গুলো যদি রোগীরা মানে মাথায় রাখে, তাহলে তারা অনেকাংশেই আসলে যে কোনো জটিলতা ছাড়া স্ক্যাবিসকে সারানো পসিবল। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আসলে স্ক্যাবিস নিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম, আরো আসলে অনেক কিছু জানার আগ্রহ ছিল আমাদের, হয়তো আজকে সময় স্বল্পতার জন্য সম্ভব হয়নি। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব এই বিষয়ে জানার। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্ক্যাবিস কিভাবে প্রতিহত করা যেতে পারে বা স্ক্যাবিসের চিকিৎসায় কি, সে বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ডাক্তার ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এটিএন নিউজের সাথেই থাকবেন।